নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৭৯তম অংশ। গাড়ি ছাড়তেই মনে হলো মাথার উপর থেকে একটা কালো মেঘ উঠে গেল। আমরা গান করে গল্প করে এগোতে লাগলাম। অরুণবাবুকে কে যেন জিজ্ঞাসা করলো, কই অ্যাক্সিডেন্ট তো হলো না? সঙ্গে সঙ্গে সে গাড়ির একটা টায়ার ফাটলো। দেখা গেল কোনো বাড়ির বাড়তি টায়ার নেই, ওটা মেরামত করতে হবে। 14 বার ওই গাড়ির টায়ার ফাটার পর পথের ধারে ওটাকে ত্যাগ করে বাকি দুটোতে সবাইকে ভাগাভাগি করে নেওয়া হলো। দেখা গেল জখম গাড়ির চালকও এসে আমাদের গাড়িতে উঠে বসেছে। এ পথে নাকি বাঘ বেরোয়। মোট কথা বাঘ বেরোয়নি, অন্তত আমরা দেখিনি। রাত 11টায় হাজারিবাগ পৌঁছে যে যার বিছানা নিলাম। রাতে লুচি মাংস হয়েছিল, সে খাবারেও কারো উৎসাহ ছিল না। অথচ শিলংয়ে পিকনিকে গেলে আমরা দৌড়ঝাঁপ করে একাকার করতাম। এই 5 বছরে কি আমরাই বদলে গেলাম, নাকি জায়গাটা কেমন যেন? আবার সকলে দলে বলে কলকাতায় ফিরে এলাম। মেজদি তার 2 মেয়ে কল্যাণী আর নলিনীকে নিয়ে শেষবারের মতো গড়পাড়ে উঠলেন। শুনেছিলাম বাড়ি যে কোনো সময় ছেড়ে দিতে হবে, খালি বাড়ি নিলাম হবে। সেকালে স্ত্রীধনের নিয়ম ছিল, তাই বৌদিদিদের গয়নাগাটি, বাপের বাড়ি থেকে বিয়ের সময় আনা খাট পালঙ্ক বেঁচে যাবে। জ্যাঠামশায়ের আঁকা সুন্দর সুন্দর তেল রঙের ছবি ছিল, তার মধ্যে যেগুলি একে ওকে দান করে গেছিলেন সেগুলিও বেঁচে গেল। কিন্তু রাশি রাশি ছবি, পাণ্ডুলিপি, দুষ্প্রাপ্য বই, বহুমূল্য টেলিস্কোপ, ক্যামেরা, প্রেসের যাবতীয় সরঞ্জাম সব যাবে। মেজদিরা, বুলুদি, নানকুদা সবাই সেই পরিবেশের মধ্য দিয়ে উঠলেন। আমরা নতুন বাড়িতে উঠলাম। দেখলাম একতলার একটা বড় ঘর খালি রাখা হয়েছে। গড়পাড়ের যেসব বাক্সপ্যাটরা আসবাবপত্র নিলেম হবে না, কিছুদিনের জন্য সেখানে রাখা হবে। মাসিমা নোটন কয়েকদিন আমাদের সঙ্গে থেকে গেলেন। মা মহা খুশি। বোন দুটি মায়ের প্রাণ। নিজের বলতে আর কেউ ছিল না। ছিল না বলাও উচিত না, কারণ ছিল অনেকেই কোতরঙের অচলানন্দের বাড়িতে, অনেকেই ছিলেন, তবে তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এর অনেক বছর পরে, আমার বিয়ের কয়েক বছর পরে, আমার শ্বশুরবাড়ির পুরোহিত বংশের একজনের কোতরঙের দিকে বাড়ি ছিল। তিনি 4-5 জনের খবর এনে বলেছিলেন, মা যদি যেতে চান তিনিই নিয়ে যাবেন। মাকে সারা জীবনে 2-3 বারের বেশি কাঁদতে দেখিনি। সেদিন ওই কথা শুনে দুহাতে মুখ ঢেকে বলেছিলেন, আর হয় না। সে যাই হোক গে, জাস্টিস চন্দ্রমাধব রোডের নতুন ভাড়া বাড়ি দেখে মাসিমা খুব খুশি হলেন। তবে পাশের একতলা বাড়িতে নাট্যজগতের বিখ্যাত নরেশ মিত্রের সপরিবারে বাস করাটা খুব একটা অনুমোদন করতে পারলেন না। আমরা কিন্তু খবর পেয়ে রোমাঞ্চিত। তারপর 52 বছর কেটে গেছে, সব কথা ভালো করে মনে নেই। শুধু মনে আছে নিরিবিলি শান্তিপূর্ণ জীবনযাত্রা ছিল ওদের। নাট্যজগতের হট্টগোল ও বাড়ি পর্যন্ত পৌঁছাতো না। নরেশ মিত্রের স্ত্রীকে মনে পড়ে হাসি খুশি ফর্সা গিন্নিবেন্নি মানুষটি। আর যারা ছিলেন তারা সম্ভবত ওর ভাই, ভাই বউ ইত্যাদি হবেন। একটা দোলের দিনের কথা মনে পড়ে। ছেলে মানুষের মতো ওরা দোল খেললেন। বিস্ময়ে, আহ্লাদে, হিংসায় আমার বুক ফেটে যাচ্ছিল। ওদের বাড়িতে কোনো ছোট ছেলে মেয়ে দেখিনি। সেদিন ওরাই ছোট ছেলে মেয়ে হয়ে গেলেন। 2 দল হলো, একদিকে পুরুষরা, একদিকে মেয়েরা। আমরা 3 তলা বারান্দা থেকে সপ্রশংস দর্শক। মেয়েরা মেয়েদের দিকে, ছেলেরা পুরুষদের দিকে। বলা বাহুল্য, বড়রা অনুপস্থিত এবং আমাদের এই কুৎসিত কৌতূহল দেখে বিরক্ত। মোট কথা, ওদের বাড়িতে কখনো পুরুষরা যেতে, কখনো মেয়েরা। গেরিলা যুদ্ধে যেমন হয়ে থাকে। মাঝে মাঝে ট্রুস হচ্ছিল। রং মেখে ভূত হয়ে গিন্নিরা বড় কেতলিতে চা করে পেয়ালায় ঢেলে সিঙ্গারা সন্দেশ প্লেটে দিয়ে ছোকরা চাকরের মতো বাড়িতে পাঠিয়ে দিলেন। পুরুষরা চা জল খাবার খেয়ে সিগারেট ধরিয়ে সবে দুটো সুকটান দিয়েছেন, অমনি গিন্নিরা এক একজন এক একটা জানলা দিয়ে পিচ করে পিচকারি দিয়ে রং ছুটিয়েছেন। সঙ্গে সঙ্গে ট্রুস ভঙ্গ হলো। ওরা ধূপধাপ করে বেরিয়ে এলেন। গিন্নিরা সবাই দৌড়ে উঠোনের কোণে স্থানের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। বাড়িটা 2 মহলা, মধ্যিখানে উঠোন।
রাস্তার দিকে বৈঠকখানা ঘর, মধ্যিখানে মস্ত উঠোন, অন্যদিকে শোবার ঘর। উঠোনে কল, বালতি ইত্যাদির অভাব ছিল না। ঘরের ছাদ ছিল না। উভয় পক্ষের কারসাজি আমাদের উৎসুক চোখের সামনে প্রকট। পুরুষরা বারবারিতে বারান্দায় ভূতের মতো চেহারা নিয়ে সংক্ষিপ্ত এক সামরিক মন্ত্রণা সভা করে নিয়ে এক একজন এক একটা বালতিতে প্রচুর রং গুলে নিঃশব্দে অগ্রসর হলেন। তারপর কলঘরের ন্যাড়া দেয়ালের ওপর দিয়ে হুশ করে ৬-৭টা বড় বালতি ভরা রং ঢেলে দেওয়া হলো। ঠিক মনে হলো সেই রঙের স্রোতে গিন্নিরা ভেসে বেরিয়ে এলেন। এদিকে আমাদের খাবার সময় হয়ে গেছিল। বড়দের ডাকাডাকির চোটে অনিচ্ছুকভাবে প্রেক্ষাগৃহ ছেড়ে যেতে হলো। কিন্তু সেই একদিনের ঘটনায় বুঝতে পেরেছিলাম আধা বয়সী গম্ভীর চেহারার নরেশ মিত্র একটি ফুর্তিবাজ কিশোর ছাড়া কিছু ছিলেন না। ওদের তখনকার বয়স জানি না। আমরা ভাবতাম আমাদের চাইতে অনেক বড়। পাশের বাড়ি গিয়ে আলাপ করবার জো ছিল না। বলেছি তো, ব্রাহ্মরা সেকালে থিয়েটারে ছায়া মারাতো না। মন্দ ব্রাহ্মদের মুখে গল্প শুনেছি সিটি কলেজের অধ্যক্ষ হেরম্বচন্দ্র মৈত্রকে একজন অচেনা লোক স্টার থিয়েটারের পথে জিজ্ঞাসা করেছিল। উনি বিরক্ত হয়ে জানি না বলেছিলেন। বলে বেশ খানিকটা এগিয়ে যাবার সময় মনে হলো যে থিয়েটার যত খারাপই হোক না কেন, মিথ্যা কথা তার চাইতেও ঢের খারাপ। অমনি ঘুরে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলেন, ও মশাই শুনুন শুনুন। লোকটি ভাবল তাকে বোধহয় পথটা মনে পড়েছে। সে ছুটে কাছে এসে বলল, জানেন তাহলে পথটা? হেরম্বপুত্র বললেন, জানি, কিন্তু বলবো না। এই বলে আবার হনহন করে হাঁটা দিলেন।